আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার গল্পের চ্যানেল ভুতুম পেঁচায়। আজকের আয়োজনে থাকছে আমার লেখা একটি গল্প, কঙ্কাবতীর খোঁজে। ধারাবাহিক গল্পটির প্রথম পর্ব পরিবেশন করছি। হারানো ডায়েরির রহস্য, অধ্যায় 1, ধূসর পাণ্ডুলিপি। কলকাতার এক পুরনো বাড়ির চিলেকোঠায় বসেছিলেন ডক্টর অর্ক চৌধুরী। চারপাশে বইয়ের স্তূপ, প্রাচীন প্রত্নতত্ত্বের নানা নিদর্শন আর ধুলোর গন্ধ। পেশায় তিনি একজন ইতিহাসবিদ ও প্রত্নতত্ত্ববিদ, কিন্তু নেশায় তিনি এক দুঃসাহসী অভিযাত্রী। তার টেবিলের ওপর রাখা ছিল একটি জীর্ণ চামড়ায় বাঁধানো ডায়েরি। ডায়েরিটা তিনি পেয়েছিলেন এক নিলামঘর থেকে, নিতান্তই সস্তায়। কেউ এর মূল্য বোঝেনি, কিন্তু অর্ক চৌধুরীর জহুরির চোখ ঠিকই চিনে নিয়েছিল এর ভিতরের রত্ন। ডায়েরি ছিল 19 শতকের এক ব্রিটিশ অভিযাত্রী ক্যাপ্টেন জেমস রেনফোর্ডের। রেনফোর্ড ভারতে এসে হারিয়ে গিয়েছিলেন সুন্দরবনের গহীন জঙ্গলে। তার শেষ দিনগুলোর কথাই ছিল এই ডায়েরিতে। কাঁপা কাঁপা হাতে অর্ক পাতা উল্টালেন। হলদে হয়ে যাওয়া পাতায় কালচে কালিতে লেখা লাইনগুলো পড়তে পড়তে তার চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। ক্যাপ্টেন রেনফোর্ড লিখেছেন, এই বাদাবনের গভীরে রয়েছে এক বিস্ময়, যা মানুষের কল্পনার অতীত। স্থানীয়রা একে ভয় পায়, এড়িয়ে চলে। তারা বলে কঙ্কাবতীর কথা, এক স্বর্ণ লঙ্কা, যা নাকি কোনো এক প্রাচীন রাজার অভিশাপে জঙ্গলের গভীরে তলিয়ে গেছে। আমি তাদের কথা বিশ্বাস করিনি, কিন্তু আজ আমি নিজের চোখে দেখেছি সেই শহরের প্রবেশদ্বার, এক বিশাল পাথরের তোরণ, যার গায়ে খোদাই করা এক সূর্যচক্র। তবে এগোতে পারলাম না। প্রকৃতি এখানে পাহারাদার। বিষাক্ত সাপ, ক্ষুধার্ত বাঘ আর কুমির ভর্তি নদী। আমার রসদ শেষ, শরীরটাও আর চলছে না। যদি কেউ কোনোদিন এই ডায়েরি খুঁজে পাও, তবে মনে রেখো, কঙ্কাবতীর ঐশ্বর্য আর রহস্য অপেক্ষা করছে। কিন্তু তার জন্য মূল্য দিতে হবে। এর চাবিকাঠি হলো সূর্যপ্রস্তর। ডায়েরির শেষ পাতায় একটা হাতে আঁকা মানচিত্র। সুন্দরবনের এক অজানা খাড়ির ধারে একটি মন্দিরের চিহ্ন, আর তার পাশে আঁকা সেই সূর্যচক্র। অর্কর বুকের ভেতরটা ধুকপুক করে উঠল। কঙ্কাবতী, হারিয়ে যাওয়া এক স্বর্ণ শহর। ছেলেবেলা থেকে শোনা এই রূপকথা কি তবে সত্যি? অধ্যায় 2, নতুন সঙ্গীর খোঁজ। এই অভিযান একা করা সম্ভব নয়। অর্কর প্রথমেই মনে পড়ল রিয়া সেনের কথা। রিয়া একজন তরুণী, তুখোড় ফটোগ্রাফার এবং আধুনিক প্রযুক্তিতে সিদ্ধহস্ত। জঙ্গল বা পাহাড়, যে কোনো দুর্গম জায়গায় তার ড্রোন আর জিপিএস ছাড়া চলে না। অর্কর ফোন পেয়ে রিয়া তার লেক গার্ডেন্সের ফ্ল্যাটে বসেই উত্তেজিত হয়ে পড়ল। কঙ্কাবতী? সিরিয়াসলি অর্কদা? এটা তো স্রেফ গল্পকথা। গল্পকথা নয় রিয়া, আমার হাতে প্রমাণ আছে। ক্যাপ্টেন রেনফোর্ডের ডায়েরি, শান্ত গলায় জবাব দিল অর্ক। রিয়ার আসতে দেরি হলো না। ডায়েরি আর মানচিত্রটা খুঁটিয়ে দেখে তার মুখটা গম্ভীর হলো। মানচিত্রটা খুবই অস্পষ্ট। এই জায়গাটা স্যাটেলাইট ইমেজেও ধরা পড়বে না। সুন্দরবনের ওই অংশটা এত ঘন যে সূর্যের আলো পর্যন্ত মাটিতে পৌঁছায় না। আমাদের একজন স্থানীয় পথপ্রদর্শক লাগবে, যে এই জঙ্গলকে হাতের তালুর মতো চেনে। সেরকম কাউকে চেনো? একজন আছে, রিয়া বলল। নাম বিক্রম, সুন্দরবনের ছেলে। লোকে বলে জঙ্গলের ভাষা বোঝে। বাঘ দেখলে ভয় পায় না, বরং চোখাচোখি করে পথ ছেড়ে দিতে বাধ্য করে। তবে লোকটা একটু অদ্ভুত, টাকা দিয়ে তাকে কেনা যায় না। অধ্যায় 3, সুন্দরবনের পথে। কয়েকদিনের প্রস্তুতির পর অর্ক আর রিয়া পৌঁছে গেল ক্যানিং। সেখান থেকে তাদের গন্তব্য সুন্দরবনের গহীন এক গ্রাম, যেখানে বিক্রমের বাস। লঞ্চে করে নদী ধরে এগোতে এগোতে চারপাশের দৃশ্যপট বদলে যাচ্ছিল।
সবুজ ম্যানগ্রোভের জঙ্গল যেন দুপাশ থেকে নদীটাকে গিলে খেতে আসছে। জলের উপর মাঝে মাঝে ভেসে উঠছে কুমিরের নাক। বিক্রমকে খুঁজে পেতে খুব একটা বেগ পেতে হলো না। গ্রামের এক প্রান্তে নদীর ধারে তার ছোট মাটির ঘর। লম্বা শক্তিশালী চেহারা, মুখে খোঁচা খোঁচা দাড়ি আর তীক্ষ্ণ একজোড়া চোখ। সে অর্ক আর রিয়ার কথা মনোযোগ দিয়ে শুনল। ডায়েরিটা দেখল, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালো না। কঙ্কাবতী, বিক্রম শান্ত গলায় বলল, ও পথে যাওয়া মানে মৃত্যুকে ডেকে আনা। আমাদের পূর্বপুরুষরা বলতেন ওখানে যখের বাস। আমরা কোনো ঐশ্বর্যের লোভে যাচ্ছি না বিক্রম, অর্ক বললেন। আমরা ইতিহাসকে ছুঁয়ে দেখতে চাই। তোমার সাহায্য ছাড়া এটা সম্ভব নয়। বিক্রম কিছুক্ষণ চুপ করে অর্কর চোখের দিকে তাকিয়ে রইল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার একটা শর্ত আছে। জঙ্গলে কোনো ক্ষতি করা চলবে না, আর সূর্য ডোবার পর আমার কথা ছাড়া এক পাও এগোনো যাবে না। দুজনেই রাজি হয়ে গেল। পরদিন ভোর হতেই তিনজনের ছোট্ট একটা দল পুরনো কিন্তু মজবুত মোটর বোটে করে বেরিয়ে পড়ল এক অজানা যাত্রাপথে। নদীর পর নদী, খাড়ির পর খাড়ি পেরিয়ে তারা এগোতে লাগলো। জঙ্গল ক্রমশ ঘন হচ্ছে। দিনের বেলাতেও কেমন একটা ঘিরে রেখেছে চারপাশ। রিয়া তার ড্রোন উড়িয়ে চারপাশের ছবি তুলছিল, কিন্তু ড্রোনের ক্যামেরাতেও শুধু সবুজ গাছের সমুদ্র ছাড়া আর কিছুই ধরা পড়ছিল না। ক্যাপ্টেন রেনফোর্ডের মানচিত্র অনুযায়ী তাদের একটা নির্দিষ্ট খাড়িতে প্রবেশ করতে হবে, যার মুখে রয়েছে একটা ভাঙা প্রাচীন শিব মন্দির। প্রায় 2 দিন ধরে খোঁজার পর অবশেষে তারা মন্দিরটা দেখতে পেল। লতাপাতায় ঢেকে থাকা মন্দিরের চূড়াটা কোনো মতে দেখা যাচ্ছে। পেয়ে গেছি, রিয়া আনন্দে চিৎকার করে উঠল। বোটটাকে সাবধানে পাড়ে ভিড়িয়ে তারা নামল। স্যাঁতস্যাঁতে মাটি, পচা পাতার গন্ধ আর পোকামাকড়ের একটানা শব্দে গা ছমছম করছিল। মন্দিরের ভেতরে প্রবেশ করতেই তারা দেখল দেওয়ালে শ্যাওলার আস্তরণের নিচে চাপা পড়ে আছে কিছু প্রাচীন প্রতীক। অর্কর মুখটা উজ্জ্বল হয়ে উঠল। এগুলো প্রাকপাল যুগের লিপি। রেনফোর্ড ঠিকই বলেছিলেন। রিয়া ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ল। বিক্রম চারদিকে সতর্ক চোখে নজর রাখছিল। হঠাৎই তার চোখ আটকে গেল মন্দিরের গর্ভগৃহের দিকে। সেখানে একটা পাথরের দেবীর উপর রাখা আছে একটি অদ্ভুত দর্শন বস্তু। একটা মসৃণ কালো পাথর, যার মাঝখানে সূর্যের মতো উজ্জ্বল একটা স্ফটিক। সূর্যপ্রস্তর, অর্ক প্রায় ফিসফিস করে বলে উঠল। রিয়া ক্যামেরা নামিয়ে সেদিকে এগিয়ে গেল। অর্ক তাকে অনুসরণ করলেন, কিন্তু বিক্রম পথ আটকে দাঁড়ালো। তার চোখে মুখে তীব্র আশঙ্কার ছাপ। ওখানে যাবেন না, বিক্রম চাপা গলায় বলল। আমার ভালো ঠেকছে না। ঠিক সেই মুহূর্তে জঙ্গলের নিস্তব্ধতা ভেঙে দিয়ে একটা তীক্ষ্ণ যান্ত্রিক শব্দ ভেসে এলো। শব্দটা ক্রমশ এগিয়ে আসছে, একটা দ্রুতগামী স্পিডবোটের শব্দ। তিনজনে চমকে মন্দিরের বাইরে বেরিয়ে এলো। দেখলো একটা কালো রঙের স্পিডবোট তাদের বোটের পাশে এসে ভিড়েছে। বোট থেকে নামলো 4-5 জন সশস্ত্র লোক। তাদের আগে আগে এগিয়ে এলো এক লম্বা সুঠামো চেহারার ব্যক্তি। তার চোখে মুখে ধূর্ততা আর নিষ্ঠুরতার ছাপ। লোকটি তাদের দিকে তাকিয়ে এক ক্রূর হাসি হেসে বলল, ডক্টর চৌধুরী, আপনার মতো বোকার জন্যই তো আমরা অপেক্ষা করেছিলাম। ডায়েরিটা আর ওই পাথরটা আমাদের দিয়ে দিন, তাহলে হয়তো প্রাণে বাঁচলেও বাঁচতে পারেন। অর্কর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তিনি লোকটিকে চিনতে পারলেন। আন্তর্জাতিক কালোবাজারের কুখ্যাত চোরাকারবারি শমশের রানা। সে জানল কি করে? শমশেরের লোকেরা তাদের ঘিরে ফেলল। প্রত্যেকের হাতেই উদ্যত বন্দুক। পালানোর কোনো পথ নেই। আজকে এই পর্যন্তই। দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করুন। খোদা হাফেজ।